বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে একটা সময় ছিল যখন কিছু পরিবারের মেয়েরা এতটাই প্রভাবশালী ছিলেন যে প্রশাসনের বড় বড় কর্মকর্তারা তাদের ফোন পেলে কাঁপতেন। কোটি কোটি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতো কোনো দৃশ্যমান পেশা ছাড়াই। মিডিয়ার সামনে তারা ছিলেন তারকা, ক্যামেরার ফ্ল্যাশ, ব্র্যান্ডেড পোশাক, বিদেশ ভ্রমণ। কিন্তু আজ তাদের অনেকে জানে না কাল রাতে কোন দেশের কোন ঘরে ঘুমাবেন। কেউ সীমান্ত পেরিয়ে পালিয়েছেন হুন্ডি ব্যবসায়ীর হাত ধরে, কেউ নিজের দেশে লুকিয়ে আছেন আত্মীয়ের বাসায়, আর কেউ বিদেশে নাগরিকত্ব চেয়ে প্রত্যাখ্যাত হচ্ছেন। এটা কোনো সিনেমার গল্প না, এটা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে নাটকীয় অধ্যায়গুলোর একটা। আজকে আমরা একে একে দেখব সেই রাজকন্যাদের পরিণতি। ঠিক কোথায় গিয়ে ঠেকেছেন তারা। বন্ধুরা, একটু ভাবুন তো, একজন তরুণী যার রাজনৈতিক অভিজ্ঞতা শূন্য, প্রশাসনিক ক্ষমতার কোনো প্রমাণ নেই, তিনি হঠাৎ একদিন একটা বড় শহরের মেয়র হয়ে যান। কিভাবে? কারণ তার বাবা ক্ষমতাসীন দলের এমপি। কুমিল্লার তাহসিন বাহার সূচনার নাম একসময় এমনভাবে উচ্চারিত হতো যেন তিনি সেই অঞ্চলের অঘোষিত শাসক। তার ক্যাডার বাহিনীর সামনে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পেতেন না। প্রশাসনের কর্মকর্তারা তার ইশারায় সিদ্ধান্ত বদলাতেন। শহরের উন্নয়ন প্রকল্প কোনটা হবে কোনটা হবে না, এসব সিদ্ধান্ত কার্যত তার দরবারে ঠিক হতো। কিন্তু ২০২৪ সালের জুলাইয়ের পর পুরো চিত্রটা উল্টে গেল। গণঅভ্যুত্থানের ধাক্কায় যখন সরকার পড়ে গেল, তখন সেই একই সূচনা বাহার, যিনি কুমিল্লায় যে কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি হতেন, তিনি রাতের অন্ধকারে বুড়িচং উপজেলার একটা সীমান্তবর্তী গ্রাম দিয়ে ভারতে পালালেন। কিভাবে? একজন হুন্ডি ব্যবসায়ীকে মোটা টাকা দিয়ে। ভাবুন, একজন শহরের মেয়র, যিনি কোটি কোটি টাকার মালিক ছিলেন, তিনি চোরাচালানের রুটে পাচারকারীর সাহায্যে সীমান্ত পার হচ্ছেন। এটা কতটা অপমানজনক, কতটা করুণ। পরে যখন তদন্ত সংস্থাগুলো তাদের সম্পদ খুঁজতে শুরু করলো, তখন বেরিয়ে এলো বাবা-মায়ের নামে 53টি ব্যাংক অ্যাকাউন্ট, 17 কোটি 39 লাখ টাকা জমা সেসব অ্যাকাউন্টে। সিআইডির তদন্তে উঠে এলো প্রতারণা, জালিয়াতি আর অবৈধ কমিশনের দীর্ঘ ইতিহাস। শুধু তাই না, অর্থ পাচারের জন্য হুন্ডি নেটওয়ার্ক ব্যবহারের অভিযোগ পাওয়া গেল। বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয় দিন কাটাচ্ছেন। মাঝে মধ্যে বাবা ফেসবুকে ভিডিও বার্তা দেন, কিন্তু সূচনা তিনি পুরোপুরি জনসম্মুখ থেকে হারিয়ে গেছেন। সেই তারকা খচিত জীবন, সেই ক্ষমতার দাপট এখন স্মৃতি মাত্র। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটা পদ তৈরি হয়েছিল, যেটা শুনলে মানুষ ভ্রু কুঁচকাতেন। চিফ হিট অফিসার। শহরের তাপমাত্রা কমানোর দায়িত্ব নিয়ে এই পদে বসেছিলেন তৎকালীন মেয়রের নিজের মেয়ে। মাসিক বেতন প্রায় 5 লাখ টাকারও বেশি। কোনো যোগ্যতা যাচাই নেই, কোনো নিয়োগ প্রক্রিয়া নেই। ঢাকার তাপমাত্রা কমলো কিনা সেটা আলাদা প্রশ্ন, কিন্তু বুশরা আফরিনের পোশাক নিয়ে আলোচনা ঠিকই ভাইরাল হতো। গণমাধ্যমে তিনি আসতেন তার কাজের জন্য না, আসতেন বিতর্কের জন্য। অনেকের মনে প্রশ্ন ছিল, এটা কি সত্যিই একটা দরকারি পদ, নাকি বাবার সূত্রে মেয়েকে সরকারি কোষাগার থেকে মোটা বেতন দেওয়ার একটা ব্যবস্থা? সরকার পতনের দিন থেকে বুশরা নগর ভবনে আর পা রাখেননি। তার মিডিয়া কর্মকর্তার সাথে যোগাযোগ করেও কোনো উত্তর মেলেনি। বাবা আতিকুল ইসলাম গ্রেফতার হওয়ার পর পুরোপুরি আত্মগোপনে চলে যান তিনি। পরে দুর্নীতি দমন কমিশন তাকে ডেকে পাঠায়। বাবার অবৈধ সম্পদ অর্জনের তদন্তে মেয়েকেও জিজ্ঞাসাবাদ করা হয়। আদালত থেকে বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয় বুশরা ও তার মায়ের নামে। একদিন যে মেয়ে ঢাকার সবচেয়ে আলোচিত মুখগুলোর একটি ছিলেন, আজ তিনি নিজের দেশে লুকিয়ে আছেন, নিজের শহরে পালিয়ে বেড়াচ্ছেন। শাহজাহান খান। এই নামটা বাংলাদেশের পরিবহন খাতের সমর্থক। তার রাজনৈতিক ক্ষমতা আর পরিবহন সাম্রাজ্যের ছায়ায় বড় হয়েছেন তার মেয়ে ঐশী খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পরিচিত ছিলেন তার জীবনযাত্রার জন্য, ব্র্যান্ডেড পোশাক, বিলাসবহুল ভ্রমণ, গ্ল্যামারাস ফটোশ্যুট। কিন্তু দুদকের তদন্তে বেরিয়ে এলো ভিন্ন গল্প। ঐশী খানের নামে 1,70,00,000 টাকার সম্পদ পাওয়া গেল। তার বৈধ আয় মাত্র 10,53,000 টাকা, মানে প্রায় 1,71,00,000 টাকার কোনো ব্যাখ্যা নেই। এই টাকা কোথা থেকে এলো, কোন ব্যবসা থেকে, কোন চাকরি থেকে, কোনো উত্তর নেই। 2022 সালে বিয়ে করে এখন তিনি লন্ডনে আশ্রয় নিয়েছেন বলে জানা যায়। বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা চলছে, কিন্তু প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইডেন মহিলা কলেজের সিট বাণিজ্যর গল্প শুনে মনে হয় এটা কোনো মাফিয়া সিন্ডিকেটের কাজ। সরকার পতনের রাতে ভোর 3টায় তাকে হল ছেড়ে পালাতে দেখে অন্য ছাত্রীরা পরে গ্রেফতার হন, জামিনে বের হন এবং শেষ পর্যন্ত ভারতে পাড়ি দেন বলে জানা যায়। একজন ছাত্রী যার কাজ ছিল পড়াশোনা, তিনি বছরের পর বছর একটা শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের ব্যক্তিগত ব্যবসায় পরিণত করেছিলেন। আর এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের জোরে, কারণ তার বাবা ক্ষমতাসীন দলের পদধারী নেতা। এবার আসি সবচেয়ে শক্তিশালী পরিবারের কথায়। সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ছিলেন। এটা একটা আন্তর্জাতিক পদ, যেটা পেতে গেলে একাডেমিক যোগ্যতা আর
পেশাদার অভিজ্ঞতার প্রমাণ লাগে। কিন্তু অনেকের প্রশ্ন ছিল, তিনি কি যোগ্যতার ভিত্তিতে এই পদে এসেছিলেন নাকি বাংলাদেশ সরকারের কূটনৈতিক চাপের ফলে? ২০২৫ সালের জুলাইয়ে দুর্নীতির অভিযোগের মুখে তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়। বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, বর্তমানে দিল্লিতে আশ্রয়ে আছেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার পার্টির এমপি, একসময় সিটি মিনিস্টার। লন্ডনে উপহার পাওয়া ফ্লাইট নিয়ে বিতর্কের কারণে মন্ত্রিত্ব হারান। বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে তিনি দুদকের মামলার আসামি। তবে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় তিনি লন্ডনে নিরাপদ আছেন। আর সবচেয়ে চাঞ্চল্যকর খবর ছিল আমরিন খন্দকার সামন্তের, পুতুলের মেয়ে অর্থাৎ শেখ হাসিনার নাতনি, ভারতের কেরালার একজন খ্রিস্টান যুবককে বিয়ে করে ধর্মান্তরিত হয়েছেন বলে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ব্যক্তিগত পছন্দের বিষয় হলেও রাজনৈতিক পরিবারটি যে ধর্মীয় পরিচয়কে নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার করত, সেই প্রেক্ষাপটে এই খবর ব্যাপক আলোচনা তৈরি করে। এদিকে প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের মেয়ে বুশরা সিদ্দিকের পরিবার মাল্টার নাগরিকত্ব চেয়ে দুবার প্রত্যাখ্যাত হয়েছেন। দুর্নীতি ও ঘুষের অভিযোগ থাকায় মাল্টার সংশ্লিষ্ট সংস্থা তাদের আবেদন বাতিল করে। এটাও একটা বিশাল প্রশ্ন, একটা দেশের প্রতিরক্ষা উপদেষ্টার পরিবার কেন বিদেশের নাগরিকত্ব চাইছে? তাদের নিজের দেশে থাকতে সমস্যা কোথায়? বন্ধুরা, এবার একটু থামুন এবং ভাবুন। এই প্রতিটা ঘটনায় একটা কমন প্যাটার্ন আছে। প্রতিটা ক্ষেত্রেই দেখবেন বাবার রাজনৈতিক ক্ষমতাকে মেয়েরা ব্যক্তিগত সম্পদ আহরণের হাতিয়ার বানিয়েছে। কোনো ক্ষেত্রে সরাসরি পদে বসে, কোনো ক্ষেত্রে প্রক্সি ক্ষমতা ব্যবহার করে, কোনো ক্ষেত্রে নিজের নামে সম্পদ লুকিয়ে। আরেকটা প্যাটার্ন পলায়নের প্রস্তুতির আগে থেকেই ছিল। বিদেশে সম্পদ স্থানান্তর, দ্বৈত নাগরিকত্বের চেষ্টা, হুন্ডি চ্যানেলে টাকা পাচার, এসব একদিনে হয়নি। এর মানে তারা জানতেন যে একদিন হিসাব দিতে হবে, তাই আগে থেকেই পালানোর পথ তৈরি রেখেছিলেন। সবচেয়ে বড় শিক্ষা হলো, ক্ষমতা চিরস্থায়ী নয়। যে মানুষটার ফোন পেলে জেলা প্রশাসক কাঁপতেন, সেই মানুষটাই আজ হুন্ডি ব্যবসায়ীর কাছে ভিক্ষুকের মতো সীমান্ত পাড়ি দেওয়ার জন্য হাত পাচ্ছেন। যে মেয়ে মাসে ৫ লাখ টাকা বেতন পেতেন কোনো কাজ ছাড়া, তিনি আজ নিজের বাড়িতেই লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। বন্ধুরা, এই গল্পগুলো শুধু কয়েকজন ব্যক্তির উত্থান পতনের গল্প নয়, এগুলো আসলে একটা পুরো সমাজ ব্যবস্থার গল্প, যেখানে রাজনৈতিক ক্ষমতা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়, যেখানে জনগণের টাকায় পরিবারের সদস্যদের চাকরি তৈরি হয়, যেখানে আইন শুধু সাধারণ মানুষের জন্য, ক্ষমতাবানদের জন্য না। প্রশ্ন হলো, আমরা কি এই ইতিহাস থেকে শিখব, নাকি আগামীকাল নতুন কোনো ক্ষমতাসীন দলের নেতাকন্যারা আবার এই একই পথে হাঁটবেন? উত্তরটা আসলে আমাদের জনগণের হাতে। এই ভিডিওটা শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ জানতে পারেন। কমেন্টে আপনার মতামত লিখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে ধরুন। এরকম গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আমরা নিয়মিত নিয়ে আসব। দেখা হবে পরের ভিডিওতে।